যেই রাজনীতি না, এটা কোনো সমাধান বা সমস্যার কোনো কিছু না। আমি বলি রাজনীতিবিদরা তখন রাজনৈতিক কৌশল করবেন, রাজনীতি তারা বুঝতে চেষ্টা করবেন, কিন্তু আমরা জনগণ আমরা যদি সেই কৌশল বুঝতে না পারি তাইলে আপনাদেরকে ঠিক বিশ্বাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যতই আপনি রাজনৈতিক কৌশল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই সেটার কথা আপনি বলেন। যেমন আমি একটু জনাব সার্জিস আলমের কাছে ফিরতে চাই। জনাব সার্জিস আলমকেও অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন, যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন, কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন, কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন, কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন, সেই কথা তার পাল্টে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন, যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন। প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে, এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন। বিএনপির মধ্যে আমি যেটা দেখেছি সেটা হলো অতীতের তুলনায় এবার তাদের নেতৃত্ব অনেক সংহত এবং সংযত দেখেছি। সেটা এরকম যে এই দলটি ধরেন আওয়ামী লীগ 16 বছর বিএনপি এবং জামায়াত ইসলামের সহ অন্য দলের উপরও করেছে, নির্দলীয়দের উপরও নিপীড়ন করেছে, কিন্তু এই দুইটা দলের উপর যে পরিমাণ নিপীড়ন করেছিল তাতে আওয়ামী লীগের নেতারা শঙ্কিত হয়ে প্রকাশ্যে বলতেন যে ক্ষমতাচ্যুত হলে এক রাতের মধ্যে 10 লাখ লোক মেরে ফেলবে, কেউ 5 লাখ বলতো, কেউ 1 লাখ, মানে লাখের নিচে কেউ নামতে পারেনি। অনেকেই প্রশ্নটা করেন যে আওয়ামী লীগ কি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে? আমি এই উত্তরটা দিই, এটা আসলে রিলেভেন্ট, সেই জন্য বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে আবার রিব্যাক করবে কি না সেটা আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে না। সেটা ডিপেন্ড করে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ফেল করবে কিনা বা কতটা অলক্ষ্যের মধ্যে পড়বে তার উপরে। যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে এবং তারা এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আধুনিক মানবিক একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে ধারা সে পথে হাঁটে, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করার কোনোই সুযোগ নেই। তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, মানে হয়ে গেছে। না, সবচেয়ে বড় কথা গুরুত্বপূর্ণ লোক, আপনি তো রংপুরে আইজিপির সাথে ঘুরে বেড়ান, আপনি তো গুরুত্বপূর্ণ লোক, আইজিপি আমার ফোনই ধরেন না, আপনার সাথে ঘুরে বেড়ান রংপুরে। না না, কখনোই না, এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না। কোন দিক থেকে? সেটি হচ্ছে আমি সেখানে সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি, কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে গিয়েছে। তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাইদের বাসায় গিয়েছে। এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে, তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি। তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই। ক্লিয়ার কথা। আরেকটি কথা হচ্ছে, আপনি এর আগে যেটি বলেছেন, আমি আপনাকে বলি, বলতেন না, আমি একটি সাথে বলতে চাই, সেটি হচ্ছে এর আগে যেটি বলেছেন, এই যে দুইজন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে, আমি একজনটা শুনেছি, আরেকজনটা শুনিনি, হয়তো আমার চোখে পড়েনি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল, যাদেরকে চিনি, এরকম অন্তত আমি 50 জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখে আমাদের সাথে যা হয়েছে, 16 তারিখ, এগুলোর সাথে সরাসরি জড়িত। তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলাও হয়েছে। তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম, হয়তো তাদেরটা আগে আসতো, কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে, ব্যবস্থা নেবে। আমি কেন ব্যক্তিগতভাবে বলতে চাই, বাংলাদেশ আজকে কোন পর্যায়ে আছে, কারা আছে কোন দায়িত্বে, কে কোথায় থেকে কি রাজনীতি করছে, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমার আসলে প্রথম নামটি বলা উচিত যে আমাদের সাথে রয়েছেন G9 এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, আপনি যোগ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবং ধন্যবাদ আপনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব সার্জিস আলম। আমরা এই অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম যে ইউ আর ওয়ান, যারা আসলে চরম বিপদে চরম মুহূর্তেও আসলে মাঠ ছাড়েন নাই। আপনারা ছিলেন মাঠে, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। আপনি আমাদের অভিনন্দন জানবেন এবং আপনাকেও আমি আসলে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আসলে। এবং আরেকটি কথা বলে দিতে চাই, এই বাংলাদেশে থেকে বিগত ফ্যাসিস্ট আমলে যে অল্প কিছু মানুষের কথা আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো, যে অল্প কিছু মানুষের প্রশ্ন আমাদের ভিতরে নতুন ইনসাইট তৈরি করতো চিন্তার জগতে, ভাবনার জগতে, তার মধ্যে আপনি অবশ্যই একজন। সার্জিস, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, আপনার অনুমতি নিয়ে আমি প্রথম প্রশ্নটা একটু সার্জিসকে করতে চাই, যে আমরা কিন্তু আসলে এইটা কি একটু হাইপোথেটিক্যাল প্রশ্নটা, কারণ হচ্ছে যে আপনাকে এখন বাংলাদেশের সবাই চেনে, প্রায় সবাই আপনাকে চেনে, কিন্তু ধরা যাক আপনাকে বাংলাদেশে কেউ চেনে না, আপনাকে আপনার পরিচয় দিতে হচ্ছে। আপনি আপনার নিজের পরিচয় কি দিবেন? সার্জিস আলম আসলে কি, তার পেশা কি? আমি একটু হালের নিয়ম মেনে, মানে আমি আর সায়ন্ত ঠিক এমসিকিউর আগে পাশ করে গেছি, কিন্তু আপনারা যেহেতু এমসিকিউর লোক, আমি একটু এমসিকিউ দিতে চাই, যে আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে এটাকে দিতে চাই, যে আপনি নিজেকে আসলে কি বলেন? রাজনীতিবিদ ক, ছাত্র খ,
ছাত্র নেতা গ, সাবেক ছাত্রলীগ নেতা ঘ। সার্জিস। আমার জায়গা থেকে মনে হয় যে আমি এগুলো অ্যাকচুয়ালি আলাদাভাবে একটু বলতে চাই, একদম স্পেসিফিক এটা না বলে সবচেয়ে ভালো তো আমার জন্য ছাত্র নেতার জায়গায় আপনি যদি ছাত্র প্রতিনিধি এই শব্দটি দিতেন আমার মনে হয় সেটি ভালো হতো, অথবা রাজনীতিবিদের জায়গায় যদি আপনি বলতেন যে অনেকটা পলিটিক্যাল এনথুজিয়াস্ট এই শব্দটা দিলে আমার মনে হয় যে এইটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো আসলে। না, খুব ভালো বলছেন। আচ্ছা, আমি অন্যভাবে প্রশ্নটা করি, আপনার সঙ্গে কি আপনার জনাব নাহিদের, জনাব মাহফুজের, জনাব আসিফের দেখা হয়? জি, আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক, একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক, আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল, কোন জায়গায় আমাদের আরো কাজ করা উচিত, কোন জায়গায় ভুল হচ্ছে, সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি। আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন? মানে আর ইউ? না, কখনোই না। না, আপনি সরকারের অংশ না। আপনি সরকারের অংশ না। আমি সরকারের অংশ নিজেকে মনে করি না, কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি এমন তিনজন বর্তমানে বলা যায় আসলে আমাদের এই আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তিনজন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গায় আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই জায়গাটি কখনো এরকম নয় যে সরকারের সাথে সরাসরি যে সম্পর্ক এমনটি নয়, বরং তারা যখন ওই দায়িত্বটি ছেড়ে আবার এক হয়ে যায় তখন এটি অনুভব হয় যে না, সরকারে আছে এমন কিছু লোকজন আমার খুব ক্লোজ কাছে আছে, তাদের সাথে একটু কথা বলা যায়, ভিতরের যে বিষয়গুলো তাদের কাছে একটু মন খুলে শোনা যায়, এই বিষয়টি। কিন্তু আমি নিজেকে সরাসরি অবশ্যই সরকারের অংশ মনে করি না। আপনি নিজে সরকারের অংশ মনে করেন না তো জনাব নাহিদ, জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ তো অবশ্যই সরকারের অংশ এবং আপনাদের প্রতিনিধি হিসাবে, মানে ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসাবেই সরকারের অংশ। জি, অবশ্যই। তো আপনি সরকারের বাইরে থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী নাকি আপনারা 3 জন অন্যরা 17 জন, মানে এরকম কি কোনো গ্রুপিং আছে নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্বয় আছে? আপনি বাইরে থেকে কি বোঝেন যে মানে এই 3 জন কি আলাদা, এই 3 জন কি 20 জনের একজন, এই 3 জনই কি আসল 3 জন, মানে ব্যাপারটা কিরকম আসলে? মানে আমরা গণতন্ত্রে বুঝি যে এভরিবডি ইজ ইকুয়াল, বাট এখানে কি কেউ আছে যারা মোর দেন ইকুয়াল? না, এই জায়গাটি আমার কাছে একটু আলাদা রকম। সেই জায়গাটি হচ্ছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে যে 3 জন সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারের অংশ, তারা যখন ওই জায়গাটিতে থাকেন সরকারের জায়গাটিতে, তাদের তখন ওই নির্দিষ্ট জায়গাটিতে আসলে সরকারের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করার যে একটি আলাদা রকমের যে একটি ক্ষমতার জায়গা কিংবা বিভিন্ন জায়গায় কাজ করার যে তাদের নির্দিষ্ট কিছু আলাদা ক্ষেত্র রয়েছে যেগুলোতে তাদের ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির ওই জায়গাটি রয়েছে সরকারের হয়ে, সেটি কিন্তু আমাদের ওই জায়গাটিতে নেই। আবার আমাদের একটি অ্যাডভান্টেজ রয়েছে, যে অ্যাডভান্টেজটি হচ্ছে যে তারা সরকারে থাকার কারণে অনেক বিষয় রয়েছে যেগুলো তাদেরকে অনেক মেনে সংযত হয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, চলতে হয়, প্রোটোকলের মধ্যে থাকতে হয়। সেদিক থেকে আমাদের মনে আমাদের একটা কমফোর্ট জোন হচ্ছে। হ্যাঁ, আমরা সত্যি আমাদের জীবনের প্রথম, আজকে থেকে 3 মাস আগে আমরা কেউ চিন্তা করিনি যে আমরা জীবনে হয়তো এই অভিজ্ঞতাটির মধ্যে দিয়ে যাব। আজকে থেকে 3 মাস আগে কেউ আমরা ভাবিনি যে বাংলাদেশে 3 মাস পরে এই অবস্থায় আসবে। সেই জায়গায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠেকছি, শিখছি, ভুল করছি, নিজেদেরকে ঠিক করছি, বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের গঠনমূলক ভাবে সমালোচনা করা দরকার, কঠোরভাবে সমালোচনা করা দরকার, সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে, আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে, আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলনকারী ছিল, ছাত্র জনতা ছিল, তাদের সাথে মেশা, কথা বলা, আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলা, এই যে প্রোটোকলের বাইরে থেকে যে এক্সট্রা একটি সুবিধা, আমার যখন ইচ্ছা আমি চলে যেতে পারছি, যখন ইচ্ছা আমি রিক্সায় চলতে পারছি, রাস্তা দিয়ে মাস্ক পরে আমি হেঁটে বেড়াতে পারছি, এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে। মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এর সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছি সরকারে আমরা যারা নেই, আমাদের একটি আলাদা কমফোর্টের জায়গা রয়েছে। একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেমন কথা বলছি। আমি আসছি এটার ব্যাপারে। আপনার এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা
আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে। চিন্তা ভাবনাটা কি আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানিং, নাকি মানে? আচ্ছা, আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি। আসলে আমরা চিন্তা ভাবনা কম করছি এটা আমরা মনে করি না, বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাতের জায়গা থেকে আমি সামগ্রিক ভাবেই বলি। আসলে আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি, 3 মাস আগে আমরা যে জীবনে এই পর্যায়ে থাকবো এটা আমরা কখনো কল্পনা করিনি, এবং সবগুলোই আমাদের জীবনের নতুন নতুন অভিজ্ঞতা। ইভেন আমরা ওই যে আমরা 4 তারিখে আমরা যখন ঘোষণা দিই যে 6 তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে, তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় 30 মিনিটের একটা ডিবেটের পরে আমরা ডিসিশনে আসি যে না, পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা। সো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি। আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না, এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার, সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গায় একদম কনক্রিট করে রাখি না এবং রাখতেও চাই না। আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোন একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে গ্রেটার পার্সপেক্টিভে বেটার, তখন আমরা এটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি। সেক্ষেত্রে কিছু একটু ডক্টর সায়ন্তের কাছে যেতে চাই। আপনি আসলে ভালোভাবে আপনার অবস্থান তুলে ধরেছেন, মানে যেরকমটা তুলে ধরার কথা। ডক্টর সায়ন্ত, মানে আপনার সঙ্গে কথা বলা তো সবসময় আনন্দদায়ক এবং একটা কি বলবো যে একটা খুবই ভালো অভিজ্ঞতা। তো সেই জন্য একটু জানতেও চাই, আপনি ঠিক বিএনপি করেন না বা বিএনপি দলের সাথে আপনার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, কিন্তু সেই জন্য আপনাদেরকে এটা বলা বা প্রশ্নটা করা আমার জন্য আরেকটু সহজ যে 5 আগস্ট সরকার বদল হওয়ার পরে বিএনপির যে অবস্থান, মানে 5 আগস্ট পরবর্তী যেই অবস্থান, সেই অবস্থানটাকে আপনার খুবই যৌক্তিক, কাঠামোবদ্ধ, নিয়মতান্ত্রিক, ভবিষ্যৎ দ্রষ্টা এবং যদি আমরা এরকম বলি রাইট অন কোর্স মনে হয় কিনা? কেন আমার মনে প্রশ্ন থাকলো সেটা আমি পরে আসতেছি, আপনি আগে বলেন যে সেটা আপনার ঠিকঠাক মনে হয় কিনা। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় সার্জিস আলম আছেন, সার্জিল আলম সহ যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং যারা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে নিয়ে নতুন স্বপ্ন জাগিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আমরা 16 বছর নানা প্ল্যাটফর্মে যুদ্ধ করে কথা বলে সবকিছু চেষ্টা করেও যে কাঙ্ক্ষিত অর্জনটা আমরা পাইনি, সার্জিস আলমদের জন্য আমরা সবাই মিলে সেটি পেয়েছি, আমি কৃতজ্ঞতা জানাই। এরপরে আপনাকে বলি যে বিএনপি বেসিক্যালি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল। এরকম দলে বুর্জুয়া পলিটিক্সে সাধারণত আপনি জানেন যারা পাওয়ার পলিটিক্স করে এবং যাদের মুখ্য উদ্দেশ্য থাকে ক্ষমতায় গিয়ে দেশের জন্য কিছু করে, এই ধরনের রাজনৈতিক কালচারে যারা বিশ্বাস করে আগায়, তাদের অনেক রকম সীমাবদ্ধতা থাকে এবং নানান ধরনের নেতাকর্মী থাকে, সবাই একই মানসিকতার ভালো থাকে না। এটা ধর্মভিত্তিক একটা নির্দিষ্ট আদর্শ ভিত্তিক কোনো দল নয়, এটা লেফটিস্ট ঘরানার সোশ্যালিজম বা অন্য কোনো পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করার, একই ধারায় একই কমান্ডে চলা ওই রকম দল কিন্তু এই মধ্যপন্থী দলগুলির নয়। সেই অবস্থায় বিএনপির অতীত নানান রকমের ভুল ত্রুটি ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো এটা কমে আসবে সেই প্রত্যাশা করি। কিন্তু গণতন্ত্রে যেরকম করাপশন থাকে, আমরা চাই সহনীয় মাত্রায় আসুক, ঠিক একই রকম ভাবে এই পুঁজিবাদী ব্যবস্থায় এই বুর্জুয়া পলিটিক্সে ইনভলভ দলগুলি একদম পরিপূর্ণভাবে মনের মতো হয়ে ওঠে না। তো বিএনপির মধ্যে আমি যেটা দেখেছি সেটা হলো অতীতের তুলনায় এবার তাদের নেতৃত্ব অনেক সংহত এবং সংযত দেখেছি। সেটা এরকম যে এই দলটি ধরেন আওয়ামী লীগ 16 বছর বিএনপি এবং জামায়াত ইসলামের সহ অন্য দলের উপরও করেছে, নির্দলীয়দের উপরও নিপীড়ন করেছে, কিন্তু এই দুইটা দলের উপর যে পরিমাণ নিপীড়ন করেছিল তাতে আওয়ামী লীগের নেতারা শঙ্কিত হয়ে প্রকাশ্যে বলতেন যে ক্ষমতাচ্যুত হলে এক রাতের মধ্যে 10 লাখ লোক মেরে ফেলবে, কেউ 5 লাখ বলতো, কেউ 1 লাখ, মানে লাখের নিচে কেউ নামতে পারেনি। কিন্তু সেই অবস্থায় এই যে এমন একটা গণ অভ্যুত্থানে গণহত্যা করে পালিয়ে যাবার পরেও ওই তাদের সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি, তার কারণ তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পেরেছে। অথবা ডক্টর সাহেব, এটা মনে হয় না যে বিএনপি জামায়াত এখনো ক্ষমতায় যায় না, এটাও একটা কারণ? না না না, 16 বছর যে লোককে হারিয়েছে, এখন তো বৈষম্য বিরোধী ছাত্ররা ক্ষমতায় না, সেটা তো পরে, সে হিসাব পরে। আমি বলছি যে 5 তারিখে যেদিন পালিয়ে গেল, 5 তারিখ রাতে বা 6 তারিখে 3 দিন যেখানে দেশে কোনো সরকার ছিল না, কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না, সেইখানে
এই নেতা কর্মীদের সংযত রাখবার কাজটি কিন্তু আমি জেলে বসে দেখেছি প্রত্যক্ষভাবে। তখন জেলখানায় যেই নেতারা ছিল, ডিভিশনে ছিলাম আমি, বিএনপির সিনিয়র নেতারা অনেকে ছিলেন, অন্য দলের ছিলেন, তাদেরকে ফোন দেয়া হচ্ছিল সব জায়গায় যাতে তারা পার্সু করে যে কোন রকম এনার্কি করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, বাইরে যারা আছে তাদের সঙ্গে ওইভাবে বলা। ফলে বিএনপি এবং জামায়াত ইসলাম তাদের নেতা কর্মীদের সংযত রাখতে পেরেছিল, সেরকম কিছু হয়নি। ওই সরকার শূন্য, পুলিশ শূন্য ওই ব্যবস্থার মধ্যে। এক, দুই হলো, সংক্ষেপে শেষ করি, সেটা হলো এই দলটি তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা ঠিক একই তাল লয়ে যেভাবে স্ট্রিক্ট পজিশনে থেকেছেন, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না বেরিয়ে, এবং সিনিয়র নেতাদের শোকজ করা, বহিষ্কার করা, হাজারের উপর বহিষ্কার করা, এটা কিন্তু কার্পণ্য করে নাই স্ট্রিক্ট পজিশন। এখন এর পরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, চাঁদাবাজি ঘটছে, দখল ঘটছে, এসব অভিযোগ আছে দলের বিরুদ্ধে। কিন্তু আমি এই বিষয়টাকে এভাবে বলি যে আমার সন্তানটি স্কুলে যেত না, সে এখন স্কুলে যাওয়া শুরু করেছে, রেগুলার যায়, কিন্তু রেজাল্টটা খুব আশানুরূপ হয় না হয়তো। তা আগে যদি আমি বলি যে বাবা তুমি স্কুলে যাওয়া শুরু করেছো, রেগুলার ক্লাস করছো, দ্যাট ইজ গুড, কিন্তু আমি রেজাল্টটাও ভালো চাই, সেটা না করে যদি শুধু বলতেই থাকি দূর স্কুলে আসলে কি হয়েছে, তো এখনো পাস করে না, বাবা খুব ভালো করছে না, সেই জন্য পজিটিভ যে মুভটা, পজিটিভ শিফটিংটা, এইটাকে আমাদের এনকারেজ করতে হবে। এবং আমরা যে অপটিমাম লেভেলের ভালোটা চাই, বিএনপি বাংলাদেশে এখন আকাঙ্ক্ষার প্রতীক। কারণ হচ্ছে আওয়ামী লীগ গণহত্যার মাধ্যমে একটা পরাজিত শক্তি এবং রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আকাঙ্ক্ষার জায়গায় কিন্তু অন্যতম প্রধান জায়গায় বিএনপি। বিএনপি যদি ঠিক জায়গায় না থাকে, দেশ ঠিক রাখা কঠিন হবে। সেজন্য আমাদেরকে এই দলকে আকাঙ্ক্ষাও করতে হবে, পরিচালনায় সাহায্য করতে হবে, প্রেসারে রাখতে হবে যে আমাদের যে পজিটিভ মুভটা দেখছি এটা যেন অব্যাহত থাকে। বিএনপির এই আড়াই মাসে বিএনপিকে আমরা যতটা সংবিধানকে সমুন্নত রাখার জন্য যত সোচ্চার হতে দেখলাম, এইরকম সংবিধান মানে যেটা শেখ হাসিনা যে সংবিধানকে আমরা জানি, আমরা সবাই জানি যে সংবিধানকে আসলে মানে আমি কি বলবো, মানে এটা আসলে আর কিছু নাই এর মধ্যে। মানে একজন ঠিকই বলেন যে এটা তো সংবিধান মানলে তো এখন কারে প্রধানমন্ত্রী বলতে হবে, কারে প্রধান উপদেষ্টা বলতে হবে, কোনোটাই তো আসলে সংবিধান অনুযায়ী কিছু হয় না। তো সেই সংবিধানটারে সবার উপরে রাখার জন্য, সংবিধান না থাকলে দেশের মধ্যে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। সংবিধান কি দেশে এখন আছে? বাংলাদেশকে এখন সংবিধান দিয়ে চলতেছে। যতই ফরাদ মজার বলুক, বাংলাদেশ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিছে 5 আগস্টই আসলে, যে বাকিটুকু তো আনুষ্ঠানিকতা। এখন ফরাদ মজাররা বলতেছেন যে পুরো সংবিধান ফেলে দেওয়া যায়, তো আধা সংবিধান ফেলা যাবে না, মানে এই আধা ফেললেই বা কি হবে, সেই সংবিধান কেন রাষ্ট্রপতি, এইটার কিন্তু বিএনপি এত সিরিয়াস কেন? মানে শেখ হাসিনা সংবিধান রাখার জন্য বিএনপি জান প্রাণ সব দিচ্ছে কেন, মানে কেন, কারণটা কি? না না, এইভাবে আপনি আবার যেভাবে প্রশ্নটা করলেন যে সংবিধান রাখার জন্য জান প্রাণ দিচ্ছে, সেটা না। বিএনপি কিন্তু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে বিএনপি, এবং বিএনপি সেই পজিশনেই আছে। কিন্তু বিএনপির যে পজিশনটা, এটা সামগ্রিকভাবে সংবিধান নয়, বলছে যে রাষ্ট্রপতির বেলায় যে এইটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে গেলে অন্যরা সুযোগ নেয় কিনা, এরকম আশঙ্কা। বিএনপি কিন্তু এখনো এই বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানও জানায়নি যে না এই রাষ্ট্রপতিকে রাখতে হবে। তারা বলছে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। তবে আসেন, আপনি যেটা বললেন আমরা সেই শব্দ বন্ধই বিশ্লেষণ করি যে এই রাষ্ট্রপতিকে বাদ দিলে সাংবিধানিক শূন্যতা, এই রাষ্ট্রপতির চেয়ে 25,000 গুণ ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রীকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রপতি এই আড়াই মাসে কি এমন হইলো যে বিএনপি এই সংখ্যা করতেছে যে তাতে আরেকটা, আপনি মানে আপনি কি সেন্স করেন? আপনি বুদ্ধি, আমাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি বুদ্ধিমান, আপনি বলেন তো আসলে কি সেন্স করেন আপনি? কি আমি বিএনপির টপ লেভেল লিডারশিপ যারা, তারা উত্তর দিতে পারবেন ভালো করে হয়তো। আমার ধারণাটা আমি বলি, আমার বিশ্লেষণটা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি চুপ্পু ডেফিনেটলি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে একদম প্রায় অখ্যাত লোককে পদে বসালো। আর শেখ হাসিনার এইসব পদে বসানোর জন্য যে ক্রাইটেরিয়া থাকতো গুরুত্বপূর্ণ পদে, সেটা হলো দে মাস্ট বি মোস্টলি করাপ্টেড, এবং তাদের বিভিন্ন রকমের অপকর্মের নথি শেখ হাসিনার হাতে থাকতে হবে, যাতে অনুগত হয় এবং ঘাড় ধরে চালাতে পারে। যদি সেভাবে না চলে তাহলে যেন পরিণতি বিচারপতি সিনহার মতো করতে পারে। সেই রকম অনুগত এবং করাপ্টেড বাজে বিভিন্ন উদাহরণ থাকা লোকদেরকে নথি হাতে রেখে তারপরে বসাতো। সেই রকম অবস্থায় যেই চুপ্পু সাহেব আইনজীবী অবস্থায় বা দুদকে থাকা অবস্থায় নানান ভাবে তিনি বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করবার কাজে যুক্ত এবং শেখ হাসিনাকে নানান ভাবে বাঁচানোর কাজে যুক্ত, সেই লোকটাকে যখন প্রেসিডেন্ট দিল, তাকে শেখ হাসিনা থেকে এক বিন্দু ভালো বা আলাদা ভাবার কোনো সুযোগই নেই।
কিন্তু গণ অভ্যুত্থানের পরে যেখানে সব চলে গেল সেখানে ওনাকে রাখা হলো কারণ ওনার হাতেই শপথ পড়লেন উপদেষ্টারা, যেটা নিয়ে অনেকে আপত্তি ছিল। তারপরে এসে উনি এই অন্তর্বর্তীকালীন সরকার যা যা বলেছে সেভাবেই উনি কাজ করে যাচ্ছিলেন পুতুলের মতো। যদি ওনাকে ঝুঁকিপূর্ণ মনে হয় ওনাকে সরিয়ে দেয়, আমার মনে হয় এই সরকার চাইলেই একদিনের ব্যাপার, একদিনের রাইট। কারণ বিএনপি হচ্ছে শেখ হাসিনার ফর্মুলাতে বিশ্বাস করে, তারাও চায় যে একটা অনুগত করাপ্টেড লোক এখানে থাকুক, মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটা লোক থাকুক, আপনি তাকে অনুগত বলবেন, করাপ্টেড বলবেন, আগের রেজিমের সকল অপকর্মের সহযোগিতা বলবেন এবং তাকে রাখতেও চাইবেন, মানে এটা না। আমি বিএনপির তরফ থেকে যে দু একজনের সঙ্গে কথা হয়তো যে আশঙ্কাটা থাকতে পারে সেটা বলি, সেটা হচ্ছে এরকম যে এইটাকে নিয়ে যদি ফোকাস করা হয় এবং এই সংকটটাকে পুঁজি করে যদি অন্য কোনো তৃতীয় পক্ষ এখানে ইন্টারভেইন করার সুযোগ আছে কিনা, কিংবা এটা করার পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা, একটা রাজনৈতিক দল হিসেবে এই ছাত্র প্রতিনিধিদের যেরকম একরকম মুভমেন্ট নিয়ে আগাতে হয়, রাজনৈতিক দলগুলো তো তাদের রাজনীতিটা তাদের করতে হয়, তো তাদের কৌশল তাদেরও ভাবতে হয়, সরকারে যারা আছে উপদেষ্টা তাদের মতো করে তাদের ভাবতে হয়। প্রত্যেকের ভাবনার জায়গা কিন্তু সবসময় এক বিন্দুতে মিলবে না, তবে সমঝোতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে আমি মনে করি এটা সমাধান হবে। যেই রাজনীতি না, এটা কোনো সমাধান বা সমস্যার কোনো কিছু না। আমি বলি রাজনীতিবিদরা তারা রাজনৈতিক কৌশল করবেন, রাজনীতি তারা বুঝতে চেষ্টা করবেন, কিন্তু আমরা জনগণ আমরা যদি সেই কৌশল বুঝতে না পারি তাইলে আপনাদেরকে ঠিক বিশ্বাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যতই আপনি রাজনৈতিক কৌশল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই সেটার কথা আপনি বলেন। যেমন আমি একটু জনাব সার্জিস আলমের কাছে ফিরতে চাই। জনাব সার্জিস আলমকেও অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন, যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন, কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন, কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন, কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন, সেই কথা তার পাল্টে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন, যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন। প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন। পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সার্জিস আলম, মানে রাজনীতিটা আসলে এখন কি, মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে, আরেকজন সমন্বয়ক গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে, অথবা বাদ দিয়ে দিতে হবে, অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে, মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জনাব সার্জিস আলম? দেখুন, প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না, সেটা নেওয়া সম্ভব না, এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীন না। আমি যদি একদম শুরু থেকে বলি, আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য। আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি 2017 সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে, কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য, আপনার প্রোগ্রাম, গেস্ট রুম, গণরুম এসবের অংশ হতে হবে, বাধ্যতামূলক। যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে, দুইটার একটা, মাঝখানে কোনো অপশনই নাই। এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি, এটা নিয়ে কোনোদিন তখনকার ফ্যাসিস্ট সরকার কথা বলেনি, কেউই বলেনি। যাকে বলা হয়েছে তারা এই কোয়েশ্চেন গুলোকে স্কিপ করে গিয়েছে। বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠতো, একটু সাহস আসতো, ওই জায়গা থেকে এই সিস্টেম গুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখার চেষ্টা করতো। আমি 2019 সালে যখন আমার হল সংসদে ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে, তখন আমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে। তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্টে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে, তাদের প্রতি আমার একটা দায় আছে, তাদের প্রতি আমার একটা জবাবদিহিতা আছে। আর পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের বার আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক, আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লজিক্যাল মনে হওয়া শুরু হলো, ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম। এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল ওই 2019-এর ডাকসু নির্বাচনটি। সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে, কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায়, এই দিক থেকে আমাদের মানসিকতা, চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে। এবং এরপরই আমাদের যেটি হতো, আপনি জেনেই থাকবেন হয়তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আমরা কোন পোস্টে রিয়েকশন দিব, কোনটাতে রিয়েকশন দিব না, কোথায় কমেন্ট করব, কোথায় কমেন্ট করব না, এমনকি বিভিন্ন পোস্টের রিয়েকশন লিংক আমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে বলে দেওয়া হতো এখানে গিয়ে কমেন্ট করতে। যদি না করতাম তাহলে আমাদেরকে গেস্ট রুমে দেখতে বলা হতো কেন কমেন্ট করব। আমরা এই জিনিসগুলো হয়তো জনাব আলম আমরা মোটামুটি, আমি যদি জাস্ট এটাকে শেষ না আমি একটু বলি, এটাকে শেষ করি। আচ্ছা শেষ কর। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে
এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল, যেগুলো এখন মানুষ 3-4 বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে। আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম, তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম। এবং সর্বশেষ 24-এর ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি, এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু, কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না। কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম, সুন্দর গণতন্ত্র আইনের কথা বলছিলাম। তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না, এই অন্যায়গুলো হচ্ছে, কোটা সংস্কারের যে আমাদের 18 পরিপত্র বাতিল, এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে, আমরা এটি নিয়ে রাজপথে নামি, যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয়, রাজপথে ধীরে ধীরে এক দফার দিকে যাই এবং এই কথাগুলো আমরা প্রতিদিন শুনি, পড়ি, শুনতে ভালোও লাগে, কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে। আমি সোজা প্রশ্নে আসি। কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গা থেকে আপনি এসছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন এটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, মানে এটা কেন? মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি, আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না, মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই। বা সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই। দেখুন, এই জায়গায় একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আসলে 5ই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় একদম লম্বা একটা সময় ধরে, ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান, সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই, তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়ে, আপনি নিজে দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী, আমরা সাভারের দিকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে। এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি, তখন ওই যে আমাদের 3 অগস্ট কিংবা 18-19 জুলাই কিংবা 5 অগস্টের যে হুঙ্কার দিয়ে রাজপথে ঠিক ওইভাবে আসতে হয়। কিন্তু সত্যি কথা এটি, আমরা আসলে ওইভাবে আসতে চাই না এবং আমরা চাই ধীরে ধীরে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন, ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই, সে পথে যাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেল, এই যে ডালপালাগুলো, এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে, গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে। এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান, তারা তখন মাথায় উঠে বসে। ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না, আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি, এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয়। সার্জিস, খুবই ইন্টারেস্টিং। মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে, যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি। আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে, পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে, তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা, তুলে ধরার কারণে, ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ। আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে। সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিক ভাবে, ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা, ওইভাবে তারা অনেক বলবো না, কিছু কিছু ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে ওইভাবে তারা ফেস করতে পারে না। তখন যেটি হয় আসলে যে তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, কিংবা আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের 2 জন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন, তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে, নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে হোক। কিন্তু আমার যেটি মনে হয়
আমি যে বুঝতে পারছি। আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি, এবং অ্যাবসলিউটলি মানে আমি আসলে পুরোনো কথা বলতে হয়, সায়ন্তের হয়তো কিছু মনে থাকবে, আমি 2014-15 সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি, ছাত্রলীগ তুই চাস কি বা ছাত্রলীগের ব্যাপারটা কি, তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে, প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস আলম, আমার মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না, যাচ্ছে না। একটা জিনিস আপনাকে তাহলে আমি একটা জিনিস আমি আবার আসবো আপনার কাছে সার্জিস। বিস্তর পার্থক্য আছে। না, পার্থক্যটা আমি শুনবো, পার্থক্যটা আমি শুনবো। আমি দ্বিমত প্রকাশ করি। না, ঠিক আছে। 2014 সালের যে কথা আপনি বলছেন, আচ্ছা। আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায়। এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না, এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন, এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে। তাই দুই জায়গার সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে। ঠিক আছে, আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন, সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস এ এক ধরনের উত্তীর্ণ হয়েও 43 বা 46 যাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা, সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন, সেটা আমরা পরে আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সায়ন্তের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু যেতে চাই। সায়ন্ত, আপনার কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম, আপনি একটু দেখেন যে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জুলাই আগস্ট আন্দোলনকারীদের সব পক্ষের ঐক্য টিকে থাকবে কিনা। দর্শকদের কাছে প্রশ্ন করার পর শতকরা 33% বলেছেন যে হ্যাঁ টিকে থাকবে, শতকরা 66% বলেছেন যে টিকে থাকবে না, 62,000 দর্শক ভোট দিয়েছেন। সায়ন্ত, আমরা আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এটি আসলে ঠিক প্রশ্ন না, আপনি যেহেতু একটু দ্রষ্টা, আমি বলতে চাই যে কবে নাগাদ নির্বাচন হলে, মানে এটা হচ্ছে যে সর্বোচ্চ কবে নাগাদ নির্বাচন হলে বা সর্বশেষ কবে নাগাদ নির্বাচন হলে এ সরকার বড় ধরনের ঝামেলায় পড়বে না বলে আপনি মনে করেন? কেউ বলছেন 2025-এর মধ্যে নির্বাচন দিতে হবে, কেউ বলছেন যে নির্বাচনের সংস্কার দিতে হবে, কেউ বলছেন যে সংস্কার কিছু করার এখন আর দরকার নাই, সংস্কার আসলে রাজনৈতিক দল ক্ষমতায় এসে করুক। আপনি কোনটাই মনে করেন? এবং বিএনপি নির্বাচনের জন্য রেডি কিনা? পাশাপাশি একটি প্রশ্ন আপনাকে আসলে দ্রষ্টা হিসেবেই করতে চাই, বিএনপি যদি নির্বাচনের জন্য রেডি হয় তাহলে কে আসলে পার্টি প্রধান বা কে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসেবে বিএনপি ভাবনা বেশি করছে, বেগম খালেদা জিয়া নাকি জনাব তারেক রহমান? আপনি যদি সব বিষয়টা একটু আলোকপাত করেন। দেখেন, এই প্রাসঙ্গিক একটা কথা বলি, অনেকেই প্রশ্নটা করেন যে আওয়ামী লীগ কি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে। আমি এই উত্তরটা দিই, এটা আসলে রিলেভেন্ট, সেই জন্য বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে আবার রিব্যাক করবে কি না সেটা আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ফেল করবে কিনা বা কতটা অনৈক্যের মধ্যে পড়বে তার উপরে। যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে এবং তারা এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আধুনিক মানবিক একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে ধারা সে পথে হাঁটে, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করার কোনোই সুযোগ নেই, তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, মানে হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে আপনার যে প্রশ্নে যে ঐক্য থাকবে কিনা 33%, তবু 33 পেয়ে পাশ করেছে, আমি তো ভেবেছিলাম পাশই করবে না। এই ইতিমধ্যেই তাদের নানান রকমের সুরে অনৈক্যের সুর কিন্তু কিছুটা আসছে। বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে একটা অনৈক্যের দেশ, এটা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হবে। বিভিন্ন সেক্টরে যাবেন, তারা মুভমেন্ট হলে একসঙ্গে ইমোশনালি এক হয়, আবার ইমোশন কেটে গেলে যে যার মতো হয়ে আবার অনৈক্যের পথেই হাঁটে। বাংলাদেশে গত 16 বছর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি। তাদের মধ্যেই উপর লেভেলের কথায় দেখবেন অনৈক্যের সুর মাঝে মাঝে আসে, যেটা কাঙ্ক্ষিত না। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা পেলাম, অবশ্যই ছাত্র জনতা সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেভাবে প্ল্যান মাফিক আগানো দরকার, সেইখানে এক গ্রুপ বেশি ইমোশনাল হচ্ছে, আর এক গ্রুপ আবার যুক্তিবাদী হতে চাচ্ছে, কোথায় যেন সুরটা এক লয়ে উঠছে না। এবং সর্বশেষ দেখেন, সার্জিস এখানে আছে, আমি বলি যে বিপ্লবে কিংবা গণ অভ্যুত্থানে বা আন্দোলনে যুদ্ধে যেমন ইমোশনটা দরকার হয় একসঙ্গে আগানোর জন্য, কিন্তু পরে যুক্তির জায়গাটা বেশি আনতে হয়, গোছালো করতে হয়। এই যে রিটটা করা হলো, এত বড় গুরুত্বপূর্ণ একটা রিট, সেই রিটে কাদেরকে বিবাদী করা হচ্ছে, প্রতিপক্ষ করা হচ্ছে, সেখানে 3টা দলের নাম অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসলো, কেউ খেয়াল করলো না, তাদের আইনজীবীও খেয়াল করলো না। আজকে এই যে বিষয়টা আসছে, এটা তো অনাকাঙ্ক্ষিত। তাতে হয় কি, এদের যে চিন্তা চেতনায় যে সঠিকভাবে কনসেন্ট্রেটেড হচ্ছে না, সেই কথাটা কিন্তু চলে আসে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে নিয়ে এক পজিশন নিচ্ছে, ছাত্ররা এক পজিশন নিচ্ছে, এত তাড়াতাড়ি তো এরকম হওয়ার কথা না।
ফলে এই যে বিষয়গুলো আসছে এগুলি অ্যাড্রেস করতে না পারলে যদি এই অনৈক্যটা তৈরি হয় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশের এত ছাত্র জীবন দিল সেটা তো আমরা পাবো না। ডক্টর সাহেব একটা প্রশ্ন করতে পারি? আপনার কাছে কি মনে হয় না, মানে আপনি কন্টিনিউ করেন যে জায়গা থেকে সেই জায়গা থেকে, আপনার কাছে কি মনে হয় না প্রথমেই যখন এই সরকারটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে সেটাতে আসলে মানে সেটা একটা জাতীয় সরকার করার জন্য বিএনপির সেটাতে একটা প্রেজেন্টেশন মানে থাকা দরকার ছিল, রিপ্রেজেন্টেশন থাকা দরকার ছিল? এটা শুধু বিএনপি না, আমি আমার বেশ কিছু আলোচনায়, বিভিন্ন অনানুষ্ঠানিক আলোচনা এবং আনুষ্ঠানিক রাউন্ড টেবিল বৈঠক বা সেমিনারে, টকশোতে আমি বলেছি যে এই সরকারটি আসলে কাদের। এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির প্রতিনিধিত্বশীল সরকার, এবং এমন মেজরিটি, এমন বেশি এত সংখ্যক মানুষের সমর্থন পুষ্ট সরকার তো রাজনৈতিক সরকারও হয় না। রাজনৈতিক সরকার শুধু তার সমর্থকদের ভোটে নির্বাচিত হয়, প্রতিপক্ষের ভোট যেখানে আরো বেশি থাকে, তারা আসন কম পায় বলে সরকার গঠন করতে পারে না। কিন্তু এই সরকার হচ্ছে গণহত্যাকারী, ফ্যাসিবাদ, মানে খুব অল্প সংখ্যক, লেস দ্যান 10% ধরেন বা 5%, তাদের বাইরের সমস্ত জনগণের আকাঙ্ক্ষার সরকার। সেইখানে এই সরকারটি গঠিত হলো যখন তাকে এই যে 2 জন ছাত্র প্রতিনিধি নেওয়া হলো। কেন নেওয়া হলো? কারণ এই ছাত্রের স্টেক হোল্ডার, তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থানটা হয়ে সফলতা এসছে। তাহলে 16 বছর ধরে এই যে অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করা, সেখানে ভূমিকা রাখার জন্য অন্যান্য রাজনৈতিক দল আছে, অবশ্যই সেখানে বিএনপি একটি, সেখানে জামাতে ইসলাম একটি, সেখানে নাগরিক ঐক্য একটি, যেখানে গণসংহতি অনেক অনেক আছে। ফলে যার যেটুকু অংশীদারিত্ব সেই অনুসারে যদি প্রতিনিধিত্ব ওইভাবে করা হতো শুরু থেকে, যেই ভুলটা 72 সালে হয়েছিল জাতীয় সরকার না হয়ে, যদি ওইরকম কিছু করা যেত এবং বুঝি কমতো, কারণ প্রত্যেকের প্রতিনিধি ভিতরে থাকলে প্রশ্ন করতে পারতো, দাবি জানাতে পারতো এবং মেসেজ পাতো, এই গ্যাপ থাকতো না। ডক্টর সাহেব, আমি কিন্তু জেনে বলতেছি, আপনি যে কয়টা রাজনৈতিক দলের কথা বলছেন, এই মানে এই যে ছাত্ররা, তারা কিন্তু তাদের সকলের অবদান স্বীকার করে এই রাজনৈতিক দলগুলিকে কিন্তু আহ্বান জানিয়েছিল যে তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো না কোনো ভাবে যুক্ত হয়। এমনকি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা কিন্তু এখনো ওপেন আছে যে এই রাজনৈতিক দলগুলি যাতে একটি সরকারের সাথে তারা যুক্ত হয়। তারা কিন্তু চায় না যে তাদেরকে সরকারের বাইরে রাখতে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যেটা তার সাথে আমার ক্যামেরার বাইরে, ক্যামেরার পেছনে কথা হয়েছে। কথা আমি আগেও কারো কাছ থেকে শুনেছি যে অফার করা হয়েছিল, তারা এগ্রি করে নাই। কেন এগ্রি করে নাই সেটা দলীয় সিদ্ধান্তের বিষয় হতে পারে। তবে আমার ব্যক্তিগত মত এটা যে যদি একটি জাতীয় সরকার শুরু থেকে হতো তাহলে বিভেদ কমতো, এবং আমরা যেরকম একটা বাংলাদেশ চাই, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হলো এবং এখনো ছাত্র জনতা লড়াই করে যাচ্ছে যেই বাংলাদেশ চেয়ে, সেই রকম বাংলাদেশের পথে হাঁটবার জন্য যে সংস্কারগুলি দরকার ছিল তাতে জাতীয় সরকার হলে ভালো হতো। এটা হলো আমার মত। এখন আমার মত যে এমন তো কথা নেই। আমি একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে অবস্থা দৃষ্টিতে মনে হয় যে বিএনপি এই ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, তাদের থেকে আওয়ামী লীগকে বেশি ভালোবাসে এবং আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায়, এবং আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, সেগুলি নিয়ে বিএনপি বেশি সোচ্চার। আসলে এটা ভালো, এটা খারাপ না, আমরা এরকম বিএনপি চেয়েছিলাম। কিন্তু ঘটনা হইতেছে যে এই ছাত্ররা দোষটা কি করলো? ছাত্রদের প্রতি কিন্তু বিএনপির প্রথম থেকেই এক ধরনের, আমি যদি বলি সন্দেহ, অজুহাত, মানে কেমন জানি একটা সন্দেহের তীর, মানে ঠিক পছন্দ করে না। না, সেটা নয়। আমি বরং শুরু থেকে এটা ফলো করছি এবং দলের ভেতরেও কারো মতামত জানার চেষ্টা করছি, বাইরেও চেষ্টা করছি। সেটা হলো আন্দোলন, গণ অভ্যুত্থান একদিনের বিষয় নয়। আমি আগেও বলেছি ছাত্রদের নেতৃত্বে এটা হয়েছে কৌশলগত কারণে, তার সামনে থাকায় সহজ হয়েছে বিজয়টা। কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরির পেছনে 750 মানুষের গুমের ঘটনা জড়িত আছে। এই বিজয়ের প্ল্যাটফর্ম তৈরি করবার পেছনে কয়েক হাজার মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিষয়টা যুক্ত আছে। এই বিজয়ের পিছনে বিএনপির 3টা নির্বাচনে সরকারের বিরুদ্ধে থেকে গুম খুন, হামলা মামলা শিকার হওয়ার বিষয় জড়িত আছে। জামায়াতের ভীষণ ত্যাগের সঙ্গে জড়িত আছে। দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়ন না হওয়া এবং অনেক ডিপ্রাইভেশনের সঙ্গে যুক্ত আছে। ফলে সেই শক্তি সবাই, তারা যখন এইরকম একটা বিজয় পেল, বিজয় পাওয়ার পরে এটা পরিকল্পিতভাবে হয়েছে না ইমোশনালি হয়েছে জানি না, আমি আগে থেকেই বলেছি যে কোনো পক্ষকে যেন ছোট করা না হয়, প্রত্যেককেই যেন স্বীকার করে নেওয়া হয় যে মুক্তিযুদ্ধে যেরকম গুটি কয়েক রাজাকার ছাড়া সবাইকেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে ভাবতে ভালোবাসি। কেউ সরাসরি যুদ্ধ করেছে, কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ আশ্রয় দিয়েছে, কেউ খাবার পানি দিয়েছে, কেউ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছে, যে কিছুই পারেনি সে দোয়া করেছে এদেশের জন্য। সুতরাং ওরকম এই অভ্যুত্থানও
বেশিরভাগ মানুষ এরকম এক পক্ষের এই ওনারশিপ সবাইকে দিয়ে যেন আগানো হয়। সেখানে যখন থেকে এরকম কথা আসলো যে মাস্টার মাইন্ড কে বা আমার প্রাথমিক আমার ধারণা আপনার চেয়ে ভালো নেরেটিভ তো আর কেউ বলতে পারবে না, মানে বিএনপির নেরেটিভটা। কিন্তু আপনি যখন 16 বছরের এই ব্যাপারটা আপনি বলেন, প্ল্যাটফর্মটা বলেন, আমি কিন্তু উল্টো ভাবে বলতে পারি যে এই 2 মাসে রাজপথে দাঁড়িয়ে একটা মরে একটাই মরে আর একটা কেউ এটার মধ্যে সরে না, এই জিনিস কিন্তু আমরা 16 বছরে আর দেখি নাই। এই জিনিস কিন্তু আমি 1971 সাল দেখি নাই। এই জিনিস কিন্তু এই 2024 সালে আমার চোখের সামনে আমি দেখেছি। আমি তুলনা করতে চাই না, অবশ্যই 1971 সাল আমাদের সবকিছু থেকে ছাড়িয়ে, কিন্তু এই যে রাইজ ইন দ্য অকেশন এটা কিন্তু বিএনপি আমাদেরকে দেখায় নাই। এবং এইটাও কিন্তু ঠিক এটা যদি বিএনপির নেতৃত্বে 28 অক্টোবর হইতো আমরা অনেক সাংবিধানিক ঝামেলা থেকে এটা থেকে মুক্তি পাইতাম। বিএনপি কিন্তু ওই ত্যাগ করে নাই। বিএনপি কিন্তু রাজপথের ত্যাগ আমরা বিএনপি সফল হয়নি বলে আপনি এটা বলতে পারছেন। গলে তুলতে না পারলে খালেদ ভাই আমি বলি 1 মিনিট সময় দেন। জি প্লিজ। বিএনপির ত্যাগ করেছে, চেষ্টাও করেছে। বিএনপি এই যে এত নিপীড়নের মুখে তাদের দলটা যে ভাঙেনি, তাদের ঐক্য ধরে রেখে 2022 সালে যে সারা দেশে যে বিভাগীয় পর্যায়ে সমাবেশগুলো করলো, 28 অক্টোবর যেভাবে করলো, যেই নিপীড়নের মুখে তারা পড়েও টিকে থাকলো, সেটা অবশ্যই বড় বিষয়। তবে এখানে কিছু মাত্রাগত বিষয় আছে, প্রেক্ষাপটের বিষয় আছে। আপনার নাইমুলের সেই কবিতার কথা মনে আছে না, যে একে একে যখন ধরে নেয়, কমিউনিস্টদের ধরে নেয়, ট্রেড ইউনিয়নদের ধরে নেয়, কেউ মানে কবি তখন দাঁড়ান না যে আমি তো ওটা নই। বাংলাদেশের অবস্থা 16 বছর ছিল প্রায় ওই রকম, যে জামায়াতকে যখন ধরে ওরা তো রাজাকার, ওদের ধরছে, আমাকে ধরছে না। বিএনপি কে ধরে ওরা তো ওই জামাতের সহযোগিতা, এবং বিএনপি এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনীতির সঙ্গে যুক্ত, এদের ধরছে, আমাদের ধরছে না। আমাদের সংবাদ মাধ্যম, আমাদের সুশীল সমাজ, আমাদের শিল্পী গোষ্ঠী, আমাদের সাধারণ নাগরিক, সাধারণ জনতা, প্রত্যেকের মধ্যে এরকম ছাড়া ছাড়া ভাব ছিল। যেইটা এসে এই অভ্যুত্থানের সময় ছাত্রদের নেতৃত্ব হয়েছে বলে ওই রকম কোন সরকারের পক্ষে সম্ভব হয়। ডক্টর সাহেব, আপনার সবকিছু মনে থাকে। আমি শুধু সার্জিসের কাছে যাওয়ার আগে আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই, 2024-এর নির্বাচনের সময় আমি দেশে এসেছিলাম। এরকম একটি নির্বাচনের সময় আমি অন্ততপক্ষে 10 জন বিএনপি, আওয়ামী লীগ, নানা ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আমি বিএনপি নেতৃবৃন্দকে মনে হয়েছে যে আরেকটি নির্বাচন হচ্ছে, তারা কিছু লিফলেট দিবেন, ছোট ছোট করে কিছু কথা বলবেন, খুব বড় করেও বলবেন না এই অন্যায়ের কথা, এরকম আমার মনে হয়েছে। যাই হোক এটা নিশ্চয়ই 16 বছরের চাপ, তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল। আমি একটু জনাব সার্জিস আলম আপনাকে যেতে চাই। জনাব সার্জিস আলম, আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে। ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে, তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে, ভাইবা দিয়ে সুপারিশ প্রাপ্ত হচ্ছে, তারপরে তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে। এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে? আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে, যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম, এই জন্য আওয়ামী লীগ আমাকে 15 বছর পর মানে দেয় নাই, প্রমোশন দেয় নাই, তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে, আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওনলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে। ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে। মানে আপনারা এই যে একটা উই আর দে সৃষ্টি করতেছেন, এটা কোথায় গিয়ে সেটা আসলে দাঁড়াবে? মানে বাংলাদেশ কি হুতু টুটসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে? একজন হুতু, একজন টুটসি, এরকম? ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি, আপনি এই দেশে থেকেছেন, দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন, আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে, রাজনীতি কিভাবে কাজ করে। মানে প্রথম কথা হচ্ছে, আপনি যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা, তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবায় যে ও আচ্ছা, আমরা আসলে কারা? আমরা কি এই মুহূর্তে আসলে আমলাতন্ত্রের কোনো বড় আমরা, নাকি আমরা কোনো মন্ত্রী, না কোনো উপদেষ্টা, না প্রধান উপদেষ্টা? তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের 3 জন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু 20-এর অধিক আসলে সদস্য রয়েছে, সকলে মিলে কাজ করছে, প্রথমত। দ্বিতীয়ত, আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয়, এই জায়গার প্রত্যেকটি জিনিস তার স্বচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে। আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে। আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে, আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই। আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে, ওই জায়গা থেকে প্রমোশনটি হয় না, তারা এসে বলছে তারা বঞ্চিত, তাদের সাথে বৈষম্য হয়েছে, তাদের এই প্রমোশনটি চাই। তো তারা এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে? রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে। সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা 3 জন রয়েছে আমাদের প্রতিনিধি, তারাই ঠিক করে দিচ্ছে, ব্যাপারটি এরকম নয়। দ্বিতীয়ত, যে জিনিসটা আপনি বলেছেন
এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি, ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত 16 বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে, সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে, পুলিশের পদে হোক, বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক, তাকে নিয়োগ দেওয়া যাবে না, তার গেজেট বের হবে না, প্রকাশিত হবে না, এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না, যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে। একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল, এই সময় বিগত 16 বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টেড ছিল, তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় করে, বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে, কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয়, কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে, হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয়, যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে, এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই, তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোন একটি জায়গায় যায়, তাদের ওই নিয়োগটি থাকা উচিত। তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি যখন আমার জায়গা থেকে দেখলাম 252 জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো, তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট, আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা। তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গায় যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে, পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই। কিন্তু ওই ভাইবা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে 49 দেওয়া হয়েছে, 48 দেওয়া হয়েছে, এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে। যেখানে স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি একটু শেষ করে, আমার 2 লাইন লাগবে শুধু, তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে 38 থেকে 40, মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায়। কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে, তদন্ত সাপেক্ষে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইভাতে 50-এর ভিতরে 10-15, তার রিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেওয়া হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু তারপরে যদি এখানে কোন রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো, সেটি আমরা সমর্থন করি। আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী, আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছেন, এগুলি কি আপনার চোখে পড়ছে? মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন, ভালো লাগছে আপনার? দেখুন, না, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে, যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে থাকে, তাহলে এরকম কিছু করাকে আমাদের জায়গা থেকে। যদি কেন, আমি 2টা ঘটনা বললাম, আপনি এই 2টা ঘটনা জানেন কিনা, এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে, আপনি যদি বলছেন কেন, যদি মানে এই 2টা ঘটনা আপনি জানেন কিনা, মানে এইটার আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে, এটার মধ্যে যদি কেন। আচ্ছা, পরীক্ষার হলের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি। আচ্ছা, ওইটা কি ঠিক আছে, মানে এটা করা ঠিক আছে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা, নির্যাতন, নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি। যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে না। আমি তো জানি না যে আছে কিনা, আপনার কাছে আমি আপনাকে ডিসিশন দিতে পারি। আচ্ছা, আপনি জানেন না আছে কিনা। আমার তো ধারণা যে ছাত্রলীগের যে 2 নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা, বিকজ গত 8-10 বছরে যা কিছু হয়েছে, 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন। আমার একটা ধারণা ছিল সার্জিস, যে যেই 2 নেতা গ্রেফতার হয়েছে সেই 2 নেতা আপনার পরামর্শে, উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে, এটা আমার একটা ধারণা ছিল যে এই 2 নেতা দুষ্ট, এদেরকে গ্রেফতার করেন। প্রথম কথা হচ্ছে আপনাকে একটা জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের আসলে ছাত্রলীগের পোস্ট না পাওয়া সবচেয়ে বড় ছাত্রলীগের সাবেক নেতা মনে হয় ফারদিস আলম। কারণ আপনি আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি জার্নিটা দেখেন, কোথাও আমার কোনো বলি কিন্তু না, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লোক, আপনি তো গুরুত্বপূর্ণ লোক, আইজিপি আমার ফোনই ধরেন না, আপনার সাথে ঘুরে বেড়ায় রংপুরে।
না না কখনোই না, এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না। কোন দিক থেকে? সেটি হচ্ছে আমি সেখানে সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি, কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে গিয়েছে। তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাইদের বাসায় গিয়েছে। এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে, তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি। তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই। ক্লিয়ার কথা। আরেকটি কথা হচ্ছে, আপনি এর আগে যেটি বলেছেন, আমি আপনাকে বলি, বলতেন না, আমি একটি সাথে বলতে চাই, সেটি হচ্ছে এর আগে যেটি বলেছেন, এই যে দুইজন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে, আমি একজনটা শুনেছি, আরেকজনটা শুনিনি, হয়তো আমার চোখে পড়েনি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল, যাদেরকে চিনি, এরকম অন্তত আমি 50 জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখে আমাদের সাথে যা হয়েছে, 16 তারিখ, এগুলোর সাথে সরাসরি জড়িত। তাদের সাথে, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলাও হয়েছে। তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম, হয়তো তাদেরটা আগে আসতো, কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে, ব্যবস্থা নিবে। আমি কেন ব্যক্তিগতভাবে বলতে চাই, অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে মানে যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি তাহলে বলেন নাই ব্যাপারটা তো এরকমই, তাদের দুজনের কাছে। আপনার আসলে ঠিক আছে, আমি এটাই বুঝলাম। আচ্ছা, মহিউদ্দিন ভাই, আপনাকে একটা ছোট্ট আর্গুমেন্ট দিয়ে দেখেন, আপনি যে এটা রিলেট করতে পারবেন। আর্গুমেন্টটা আমাকে শুধুমাত্র ধরেন, না আর্গুমেন্ট একটা ছোট্ট জাস্ট ইনসাইট, সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না, এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব, তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের আসিফ তাদের জেল কেটেছে, তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা? অবশ্যই আছে তো, আছে সাহিত্যের সাথে ক্ষোভ আছে। তো আমরা চ্যানেল 24 দর্শকদের জন্য বলছি যে তারা এখন আসলে নিয়মিত অনুষ্ঠান দেখতে পারে। তবে ডক্টর সাহিত্যের কথা আমরা একটু শুনতে চাইবো। যে ডক্টর সাহিত্য, আমাদের শেষ প্রসঙ্গ যে আমরা যেটি বলতে চাই, যে আপনি বিএনপির জায়গা থেকে যে প্রশ্নটি আগে আমি বলছিলাম, সেটা আপনি বিএনপির জায়গা এবং মানে প্ল্যাটফর্মটা বলতে বলতে সময়টা একটু পার হয়ে গেছিল, কিন্তু আমি শুনতে চাই যে আপনি আমাদেরকে একটু যদি টাইমলাইনটা বলেন, যে আসলে সার্জিসরা যেরকমই বলুক আর না বলুক, বাংলাদেশের মানুষ অসহিষ্ণু, তারা নানাভাবে চিন্তা করতেছে যে কেন আমরা এরকম মন্ত্রী এমপিদেরকে খুব দেখতে পাচ্ছি না। মন্ত্রী এমপিদের দেখলে তারা সার্জিস এবং হাসনাত যে দৌড়ে সারা বাংলাদেশ দৌড়ে বেড়াচ্ছে, তার চেয়ে বেশি একটু তারা শান্তি পেত যে তাদের নিজস্ব এমপি থাকতো, নিজস্ব মন্ত্রী থাকতো, তাদের কাছে এটা বলতে পারবে। তো সেইটা আপনি আসলে কবে দেখতে পান, এবং এটা কবে নাগাদ হওয়া উচিত সর্বোচ্চ বা সবশেষ সীমা গেলে? আসলে 16 বছরে আওয়ামী লীগ দেশটাকে এমন পর্যায়ে এনেছে, তাদের হাতে কতগুলা এলিমেন্টস তাদের পতনের পরও রয়ে গেছে। যেটা সার্জিস অলরেডি একটা বিষয় বলেছেন, যে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ যেই অ্যাপারেটাস গুলি, সেই সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের 16 বছরের সেই সাজানো লোকগুলোই মেজরিটি রয়ে গেছে। তারা কৌশলগত কারণে, অবস্থানগত কারণে, পরিবর্তিত পরিস্থিতিতে চুপ মেরে আছে। কিন্তু যখন একটু তাদের জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি হবে, তখন আবার তারা তাদের যে কর্মকাণ্ড অতীতে সেটাকে আবার তারা ব্যাক করাবে। ফলে এই একটা ভয়, ফলে এই যে প্রশাসন, পুলিশ এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যে অ্যাপারেটাস গুলি দরকার, এগুলোকে নিউট্রালাইজ করার জন্য একটা যৌক্তিক সময়, যেটা বিএনপি কে বলছে, আমি টাইম ফ্রেমটা মনে করি এটা 1 থেকে 1.5 বছর এরকম হলে হয়তো সম্ভব। 1 2 হলো 1 থেকে 1.5 বছর। একটা সেকেন্ড, 1 থেকে 1.5 বছর কি মানে আজকে থেকে 1 থেকে 1.5 বছর, নাকি ওনারা যখন ক্ষমতা নিয়েছে তখন থেকে 1 বছর থেকে 1.5 বছর, 12 মাস থেকে 18 মাস, এই টাইম ফ্রেমের মধ্যে আমি একটু টাইমটা কাউন্ট করি। 8-3-11, তার মানে হচ্ছে 2025 নভেম্বর নাগাদ, নভেম্বর ডিসেম্বর এর মধ্যে, মানে যদি সিরিয়াসলি কাজ করে এই সরকার, সম্ভব। এখন এই যে টাইম ফ্রেমে আমরা ধারণা করছি এত দূরে এই সরকার যেতে পারবে কিনা, সেটা ডিপেন্ড করে। এই যে আপনি এত চমৎকার করে উপস্থাপন করলেন, আমরা এই যে চেষ্টা করলাম কিছু কথা বলার, এই কথাটা শোনার জন্য মানুষের যে স্বস্তিটা দরকার, যে শান্তিটা দরকার, ওইটা তো বজায় রাখতে হবে সরকারকে। সেটা যদি বজায় না রাখে, তার যদি পেটে ভাত না থাকে, সন্তান যদি সকালবেলা ডিমটা খেতে না পায়, তার যদি টেনশনে থাকতে হয় যে কটা টাকা ইনকাম করেছি, আমার মাসের 15 দিনে বাজার খরচে চলে যাবে, সো কি হবে? তখন কিন্তু তার কাছে এই গণতন্ত্র, এই সংস্কার, এই ভোট, এটা সেটা কিচ্ছু ভাল লাগবে না। এবং এই সরকারের মধ্যে বড় একটা অংশ এখনো ওত পেতে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে, বিতর্কিত করে, ফেল করিয়ে মানুষের মুখ দিয়ে বলানো যে এর থেকে শেখ হাসিনা
হাসিনাই ভালো ছিল। এখন যদি এই সরকার আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের যে রেগুলার যে ডে টু ডে লাইফে তাদের যে নেসেসিটিস, তাদের বিষয়গুলো এগুলো অ্যাড্রেস করে তাদের যদি একটু ন্যূনতম হ্যাপিনেস দিতে না পারে, তাহলে তারা ওই ভোটের জন্য অপেক্ষা করতে তারা রাজি হবে না। সেই ক্ষেত্রে এই যে 1 থেকে 1.5 বছর যে টাইম ফ্রেমটা বলছি, ধারণা করছি আমরা, ততদিনে হয়তো এই সরকার যেতে পারবে না। একসময় তাদেরই বোধোদয় হবে যে না, আর পারছি না, এরকম ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের তো সেই সক্ষমতা নেই, আমাদের ডিপেন্ড করতে হচ্ছে যে পুলিশের উপর, যে প্রশাসনের উপরে, যে আমলাদের উপরে তারা সহযোগিতা করছেন ওইভাবে। আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বন্ডিং আস্তে আস্তে দুর্বল হবে এরকম চলতে থাকলে। সেই জন্য এই সরকারের কাজের উপরে, তাদের সফলতার উপরে, তাদের কাজের ইন্টিগ্রিটি এবং মানুষ যেন বোধ করে যে না, তারা চেষ্টা করছে আন্তরিকভাবে, এটা দেখতে পারলে মানুষ একটু ধৈর্য ধরবে, না হলে ধৈর্য থাকবে। এখানে মানুষ বলতে তো বিএনপি, তাই না? নো, দেশবাসী। এখানে স্টেক হোল্ডার অনেক। আমি বলছি সাধারণ মানুষের তাদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এনে স্বস্তি দিতে হবে, আইন শৃঙ্খলা সহনীয় এনে স্বস্তি দিতে হবে, চাঁদাবাজি দখল কমিয়ে এনে স্বস্তি দিতে হবে, তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। আর রাজনৈতিক দল এই কথা কি ঠিক যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যতগুলি উপ আনুষ্ঠানিক টাকার খানা রয়েছে সব বলে বিএনপি দখল করে ফেলছে, অল্প কিছু জামাত আর বেশিরভাগ বিএনপি? এটা তো আমি বলতে পারবো না। এটা উচিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদেরকে ধরা। এই প্রশ্নগুলো আমরা তারেক রহমানের উপস্থিতিতে আমরা আলোচনা করেছি। উনি আমাদের বলছেন দলের সকল স্তরের নেতাকর্মীকে তিনি নাকি নির্দেশ দিয়েছেন যে যেখানে অভিযোগ পাওয়া যাবে সুনির্দিষ্ট, সংবাদ মাধ্যমে আসুক, যা আসুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং এরা না পারলে তাকে জানাতে ব্যবস্থা নিবে, এবং যদি ব্যবস্থা নেয় সংবাদ মাধ্যম যেন সেটিও প্রকাশ করে, ব্যবস্থা না নিলে যেন জবাবদিহির আওতায় আনে। বিএনপি শীর্ষ নেতৃত্ব এখান থেকে দলকে উঠিয়ে আনতে চায়। আমি একটা শেষ লাইন শুনতে চাই। সার্জিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের নাম ভাঙিয়ে বা সমন্বয়ক হয়ে, মিনি সমন্বয়ক হয়ে, বা আপনারা কতটা চাঁদাবাজি করছেন? মানে হাউ ডু রান ইউর শোজ? মানে এই টাকা কে দেয়? ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, করতেছেন। আচ্ছা, আমি একদম ক্লিয়ারলি যদি আপনাকে বলি, আমি লাস্ট বলি, আমরা রংপুরে গিয়েছিলাম। আপনি দেখেছেন যে একটা শহীদ মিনারের নিচে একটা জাস্ট সাদা কাপড় বেছানো, উপরে 4টা চেয়ার, আমরা বসে আছি। পুরো প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে 30,000 টাকার মতো। মানে আপনাকে জাস্ট প্রশ্নটা করি, আপনার কি মনে হয় কিনা যে এই 30,000 টাকা দেওয়ার মতো মানে অসংখ্য মানুষ ওই রংপুরে রয়েছে, অন্তত যারা তারাও যদি একজন অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা 30,000 টাকা? এবং সবচেয়ে বড় কথা, অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা? 30,000 টাকা না আমাদের কোনো জায়গা গিয়ে দিতে হয়নি। আচ্ছা, দিতেই হয় না টাকা। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে কিনা? হ্যাঁ, আমাদের নাম ভাঙিয়ে অনেকেই করছে চাঁদাবাজি, এবং আমরা আমাদের স্পষ্ট করে বলেছি তারা কোনোদিনও এই 24-এর অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করে কোনো সমন্বয় বা কোনো কিছু হতে পারে না। তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। আমরা তাদের কথা প্রশাসনকে জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সার্জিস আলম, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শাহাদাত শাখাওয়াত। আপনাকেও অনেকগুলি বিষয় নিয়ে সরাসরি আমরা কথা বলছিলাম। সার্জিস, আপনাকে তো আপনার এইসব খোলামেলা প্রশ্ন